ভালোবাসার জন্য এর থেকে বড় কোনো উদাহরণ বা এর থেকে আপনাদের শিক্ষা নেওয়ার বড় কোনো স্টোরি আজ অব্দি আমি বলিও নাই, না আমি আর হয়তো এমন স্টোরি পাবো। তো আজকের স্টোরিটা মনোযোগ সহকারে শুনে যাবেন ভাই, মানে আপনার পুরো জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটা গল্প। ভালোবাসার জন্য একটা মানুষ কতটা ত্যাগ করবে, একটা মানুষ কি করলে তার আপন মানুষটাকে আর আপন করে পাবে। প্রায় 10 বছরের ভালোবাসার স্টোরি আজকে আপনাদেরকে শোনাবো জাস্ট অল্প কয়েকটা মিনিটে। মেয়েটার নাম হলো সুরভি এবং তার সাথে ছেলেটার দেখা হয় 2017 সালে। ছেলেটা ছিল এসএসসি পরীক্ষার্থী এবং ওইখানে যখন প্রথমবার মেয়েটাকে সে দেখে তার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং ওই ভালো লাগাটাই একসময় ভালোবাসায় পরিণত হয়। ছেলেটার মনের মধ্যে সবসময় একটা ভয় ছিল, কারণ মেয়েটার পরিবার ছিল প্রভাবশালী, ক্ষমতাশালী এবং অর্থশালী, আর ছেলেটা ছিল মধ্যবিত্ত একজন মিডল ক্লাস পরিবারের ছেলে। এই ভয়টা তার মনের মধ্যে সবসময় লেগেই থাকতো। তারপরও মেয়েটার সাথে তার রিলেশনশিপটা কন্টিনিউ চলতে থাকে। একদিন ছেলেটা যেমন ভয় পেল তেমনটাই হলো। মেয়েটার পরিবারের বিষয়টা জেনে যায়, আর জানার পরে ছেলেটাকে একটা মিথ্যা মামলায় পুরো 17টা দিন জেলের মধ্যে ছেলেটা কাটায়। কিন্তু জেল থেকে বের হওয়ার পরেও মেয়েটার প্রতি তার ভালোবাসা বিন্দু পরিমাণও কমে নাই। সে মেয়েটাকে ভালোবাসতেই থাকে বা তাদের দেখাশোনা সবকিছুই অনেক সুন্দর মতো চলতে থাকে। কিন্তু ছেলেটা নিজেকে বাঁচানোর জন্য দেন ওই টাইমে সে রাজনীতিতে ইনভলভ হয় এবং ধীরে ধীরে ক্ষমতাশালী লোকদের সাথে তার চলাফেরা শুরু করে। সে নিজের পুরা লাইফস্টাইল পরিবর্তন করে ফেলে। ধীরে ধীরে ছেলেটারও নাম ডাক শুরু হয় এবং সেও মোটামুটি ক্ষমতাশালী লোকদের সাথে থাকতে থাকতে তারও একটু ক্ষমতা চলে আসে। কিন্তু তারপরেও মেয়েটা একদিন ছেলেটাকে বলে যে, দেখো এভাবে আর কতদিন, তুমি একটা কিছু করো যাতে আমি আমার পরিবারের কাছে তোমার কথা বলতে পারি। তখন ছেলেটা বলল যে মেয়েটা যেটা বলছে এটা আসলে ঠিকই বলছে, তার পরিবার তো আর এমনি এমনি আমাকে মেনে নেবে না, আমাকে কিছু করে দেখাতে হবে। আর তখন ছেলেটার মাথায় আসলো বিদেশ, এবং যেমন চিন্তা তেমন কাজ, ছেলেটা চলে গেল বিদেশে। কিন্তু বিদেশ যাওয়ার আগে মেয়েটাকে একটা কথা বলছিল, দেখো আমাদের মধ্যে তো দূরত্ব চলে আসবে, আমি তোমার সাথে আগের মতো দেখা করতে পারবো না, হয়তো আগের মতো কথা বলতে পারবো না, তো তুমি যদি আমাকে ভুলে যাও। তখন মেয়েটা বলল যে যদি তোমার সাথে আমার কথাও না হয়, দেখাও না হয়, এতটুকু বিশ্বাস রাখো যে আমি তোমার আছি, তোমারই থাকবো, দরকার প্রয়োজনে আমি মৃত্যুকে আপন করে নেব, তারপরও তুমি বিহীন কাউকে আর আপন করবো না। এরপরে ছেলেটা বিদেশ পাড়ি দিল। দেন বিদেশ যাওয়ার কয়েকটা মাস পরেই ছেলেটা যেটা ভয় পাইছিল ওইটাই শুরু হইতেছে। মেয়েটা কলেজে উঠলো এবং কলেজের নতুন নতুন ছেলেদের সাথে ঘোরাফেরা শুরু করছে। ছেলেটার কল কম ধরতো, তাকে অবহেলা এবং ইগনোর করা শুরু করে। দেন ছেলেটা বলল যে যেই মানুষটার জন্য আমি বিদেশ আসলাম ওই মানুষটাই যদি আমার জীবনে না থাকে তাহলে এই বিদেশের কোনো মূল্য আমার কাছে নাই। এবং ছেলেটা বাংলাদেশে চলে আসলো। আসার পরে মেয়েটার সাথে দেখা করলো। দেখা করার পরে মেয়েটা তার ভুল বুঝতে পারছে এবং এমনটা আর কখনো করবে না, এটা ছেলেটাকে কথা দিছে। ছেলেটা বললো যে যা হয়েছে হয়েছে, সবকিছু ভুলে মেয়েটার সাথে আবার নতুন করে সম্পর্ক শুরু করলো এবং অনেক ভালো মতো সবকিছু কাটতেছিল। মেয়েটার স্বপ্ন ছিল মেয়েটা একজন ডাক্তার হবে, কিন্তু মেয়েটার যখন রেজাল্ট খারাপ আসলো তখন প্রচুর পরিমাণ কান্না করতেছিল। আর ছেলেটা ওই টাইমে মেয়েটার পাশে দাঁড়ায় বললো যে তুমি যাই কিছু করো, যত কিছু হয়ে যাক, আমি তোমার পাশে আছি, তুমি যদি ডাক্তারি না পারো বা ওইখানে যদি খারাপ কিছু হয়, তুমি বিসিএস করতে পারো, ওইখানে অবশ্যই তুমি বড় একটা কিছু হবে। এরপরে যাই একদিন তারা ডিসাইড করলো যে তারা কোর্টে গিয়ে দুজন মিলে বিয়ে করে রাখবে, যাতে ফিউচারে যদি তাদের ফ্যামিলিগত কোনো সমস্যা হয়ও তারা আইনগতভাবে ম্যারিড থাকবে, তো তাদের অত বড় সমস্যা হবে না। এবং যেমন চিন্তা করলো তেমন কাজ করলো। তারা বন্ধু বান্ধব নিয়ে গোপনে কোর্টের মধ্যে গিয়ে বিয়ে শাদী করে রাখলো। এরপরে যাক সবকিছুই অনেক ভালো মতো চলতেছে, ঠিকঠাকভাবে চলতেছিল। মেয়েটার বক্তব্য অনুযায়ী মেয়েটার ফ্যামিলি থেকে তাকে ফেসবুক চালানো টোটালি বন্ধ করে দিতে বলছে। তো মেয়েটার সাথে ছেলেটার কন্ট্যাক্ট হতো শুধু একমাত্র হোয়াটসঅ্যাপে। এর ভিতরে কিন্তু ছেলেটা অনেকবার বললো তোমার যদি ফেসবুকে আইডি না থাকে তুমি আমার আইডি ইউজ করো, সমস্যা নেই। কিন্তু মেয়েটা বললো যে আমি চাই না যে কোনো ফেসবুক এসব দ্বন্দ্বতে পড়ি, আমি পর্দাশীল একটা মেয়ে, নামাজ কালাম পড়ি, আমি ওগুলো নিয়ে ব্যস্ত থাকতে চাই, তোমার সাথে হোয়াটসঅ্যাপে আমার কথা তো হইতেছে, তো সমস্যা নাই। ছেলেটা ভাবলো যে যেভাবে চলতেছে সবকিছু ঠিক চলতেছে, দেন ছেলেটা যদি একটা কিছু করতে পারে মেয়েটার পরিবারকে জানাবে, তো আর তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু ওই টাইমে মেয়েটা বললো যে আমার পরিবার এখনো সন্দেহ করে যে আমি তোমার সাথে সম্পর্কে আছি, তো তুমি একটা কাজ করো, তোমার ফেসবুকে তুমি বিভিন্ন মেয়েদেরকে নিয়ে ছবি বা মেয়েদেরকে নিয়ে ভিডিও ছাড়ো, যাতে আমার ফ্যামিলি বুঝতে পারে যে আমার তোমার সাথে কোনো সম্পর্ক নাই এবং তুমি অন্য মেয়েদের সাথে কথাবার্তা বলতেছো। কারণ ছেলেটার ফেসবুক আইডিতে মেয়েটার সমস্ত রিলেটিভ অ্যাড আছে। মেয়েটা যেমন বলছে ছেলেটাও তেমন করা শুরু করলো। তো মেয়েটার পরিবারের সবার এবার বিশ্বাস হয়ে গেছে যে এই ছেলেটার সাথে মেয়েটার কোনো কন্ট্যাক্ট বা যোগাযোগ নাই। তো মেয়েটাকে বাড়ির থেকে বিয়ের জন্য একটু প্রেশার দেওয়া শুরু করে। তো মেয়েটা হঠাৎ করে ছেলেটাকে এসে বলে যে চলো আমরা পালিয়ে যাই। তখন ছেলেটা বললো যে না, আমরা পালাবো না, যদি আমরা পালিয়ে যাই দেখা গেছে তোমার পরিবারেরও বদনামি হবে, আমার পরিবারেরও বদনামি হবে, পালানোর দরকার নেই, একটু ধৈর্য ধরে দেখবা সবকিছু আমরা সুন্দর মতোই হ্যান্ডেল করব, দেখবা দুজনের পরিবার মানিয়ে নিয়ে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু মেয়েটাই কথাটা কোনো মতে মানতে রাজি না।
দেন ছেলেটার সাথে বাকবিতণ্ড শুরু হয় এবং এখানে ঝগড়ার একটা ক্ষেত্রে মেয়েটা রাগ করে চলে যায়। প্রায় 3 দিন পর্যন্ত তাদের কোনো কথাবার্তা হয় না। 3 দিন পরে ছেলেটা মেয়েটার বাড়ির সামনে গিয়ে বলল যে চলো আমরা চলে যাবো, আল্লাহর নাম করে, যেটা হবে দেখা যাবে। দেন মেয়েটাও খুশি হয়ে গেল এবং মেয়েটা ওই টাইমে ফেসবুকে একটা ভিডিও ছাড়ছে, যেটা এইটা ছিল। অনেক ভালোবাসি, এই জন্য আমি ওর সাথে চলে যেতেছি। উমিকে আমার জোর করে নাই, উমিকের এখানে কারোর দোষ নেই। আমি ওরা অনেক জোর করছি, জোর করার পর রাজি করছি। ও ফার্স্টে যাইতে চায় নাই, তারপর বলতেছে যে ওর ফ্যামিলি নাকি সমস্যা হবে, আপু মিথ্যা মামলা দিবে, আবার পুরো ফ্যামিলির হেনস্থ করবে। কিন্তু এই ভিডিওটা করা শুধু এই জন্য যাতে ওর কোনো ক্ষতি না হয়, ওর ফ্যামিলির কোনো ক্ষতি না হয়। কারণ যা করতেছে আমি করতেছি, আমি ওরে বলছি আমাকে নিয়ে যাওয়ার জন্য। মেয়েটা ওইটা আমি ভিডিওতে স্পষ্ট বলছে যে মেয়েটার ফ্যামিলিকে যে আমি চাই না যে পরবর্তীতে আবারও তার নামে আপনারা কোনো মিথ্যা মামলা বা মিথ্যা কিছু করেন। সে আমার সাথে যেতে চায় না, আমি তাকে জোর করে রাজি করাছি যাতে আমরা দুজন একসাথে সংসার করতে পারি। তো আমি নিজের স্বইচ্ছায় তাকে নিয়ে যাচ্ছি, তার কোনো দোষ এখানে নাই। এমন একটা ভিডিও ছেড়ে ফেসবুকের মধ্যে নিজের ফ্যামিলিকে জানাই দেয়। এরপরে তারা দুজন গিয়া ছেলেটার একটা বন্ধুর বাসাতে উঠে। তো এই 10 বছরের মধ্যে মেয়েটার ফোন কখনো ছেলেটা চেকও করে না বা ফোনটা ধরেও নাই, বিকজ অন্ধের মতো একটা বিশ্বাস ছিল মেয়েটার প্রতি। তো যেদিন বন্ধুর বাসায় গেল ওই দিন হঠাৎ করে যখন মেয়েটার ফোনটা অন করছে, তখন অনবরত কল মেসেজ আসা শুরু করছে মেয়েটার ফোনের মধ্যে। এবং ছেলেটা যখন ফোনটা হাতের মধ্যে নিল তখন দেখতেছে যে মেয়েটা ছেলেটাকে বললো যে সে কখনো ফেসবুক ইউজ করে না, কখনো মেসেঞ্জার ইউজ করে না, কখনো ইনস্টাগ্রাম ইউজ করে না, শুধু হোয়াটসঅ্যাপ ইউজ করে, তাও শুধু ছেলেটার জন্য। কিন্তু 10 বছর পরে যখন মেয়েটার ফোনটা হাতের মধ্যে নিল ওই দিন রাত্রে ছেলেটার হাত কাঁপতেছিল এবং বুক কাঁপতেছিল। সে দেখতেছে যে মেয়েটা ফেসবুকও ইউজ করে, মেসেঞ্জারও ইউজ করে এবং ইনস্টাগ্রামও ইউজ করে। আর ওই মেসেঞ্জারে যখন ঢুকলো দেখতে পেল যে সে আসলে অনেকগুলো ছেলের সাথেই কথা বলছে এবং একটা ছেলের নাম ছিল শামীম, যার সাথে অনবরত তার অনেক ওই ধরনের টেক্সট চলে যেটা একজন প্রেমিক প্রেমিকার মধ্যে চলতে থাকে। আর যখন মেয়েটাকে কান্না ঝরা কণ্ঠ নিয়ে ছেলেটা জিজ্ঞেস করলো যে এগুলা কি দেখতেছি আমি, তখন মেয়েটার মুখে কোনো উত্তর ছিল না। ছেলেটা বলল যে তোমার জন্য নিজের ক্যারিয়ার ছাড়লাম, বিদেশ ছাড়লাম, এত জেল খাটলাম, এত কিছু করলাম, তারপরে তুমি আমার সাথে এমনটা কেমনে করতে পারলাম। তখন মেয়েটার কোনো উত্তর নাই, সে নিস্তব্ধ হয়ে নিচের দিকে তাকায় আছে। পরে ছেলেটাকে শুধু এটা বললো যে ওই ছেলেটাকে আমার অনেক পছন্দ ছিল এবং আমি ওকে বিয়েও করতে চাইছি। আমার মামা ছেলেটার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠাইছে। আমি এগুলো তোমার এই জন্য বলি নাই যে যাতে তুমি কষ্ট না পাও। এই সব কিছু দেখার পরে ছেলেটার মুখে কোনো শব্দ ছিল না যে মেয়েটাকে কি বলবে। আর তখন মেয়েটা কান্না ভরা গলা নিয়ে বলতেছে যে আমি কোরআন শরীফ ছুঁয়ে কথা দিতেছি, আমি কোরআন শরীফ ছুঁয়ে তোমাকে বলবো যে আমি আর কখনো এমন ভুল করব না। তখন ছেলেটা বলল যে কোরআন শরীফটা তো তোমার কাছে একটা খেলনা হয়ে গেছে, কারণ এর আগেও অনেকবার তুমি কোরআন ছুঁয়ে কথা দিছো যে তুমি এমন কিছু করবা না। যখনই তোমার সাথে আমার কোনো বিষয় নিয়ে সন্দেহ হতো বা ঝগড়া হতো, সাথে সাথে তুমি কোরআন শরীফ ধরতা। তো তোমার কাছে তো আল্লাহর কোরআন আর আল্লাহ নবী রাসূল এগুলো তো একটা খেলনা ছাড়া আর কিছুই না। তো ছেলেটা ভাবলো যে আমি আসলে কি বলবো কি করবো, আমার মাথার ভিতরে কোনো কিছু ঢুকতেছিল না। ঠিক আছে, দেন সকাল হলো। সকাল হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওরে আমি রাখবো না, ওর বাসায় পাঠিয়ে দেবো। তো আমি যখন এই কথাটা ওরা বললাম তখন ওর মুখ থেকে একটা কথা বেরোলো যে আমি এখন বাড়িতে কি মুখ নিয়ে যাব। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার ফ্যামিলিকে ফোন করে বলো যে আজ থেকে 9 বছর আগে যে আমার ফ্যামিলি তোমার নামে মিথ্যা মামলা দিছিল, এই জন্য তুমি প্ল্যান করে আমাকে উঠাই আনছো একদিনের জন্য। আর এটা বললে আমার ফ্যামিলিতে আমার কোনো সমস্যা হবে না। ভাবেন ওই সিচুয়েশনে মেয়েটা নিজের কথা চিন্তা করছে। দেন ছেলেরা তো পাগল, বোকা বলতে পারেন, গাধা বলতে পারেন, যা বলেন। ওই ছেলেটা মেয়েটার ফ্যামিলিকে ফোন করে এটাই বলছে যে আমি প্রতিশোধ নিছি 9 বছর আগে যে আমার নামে মিথ্যা মামলা দিছিলেন, এই জন্য আমি প্রতিশোধ নিছি, আপনাদের মেয়েকে আমি উঠে নিয়ে আসছি। এবং মেয়েটাকে পরের দিন সকালে একটা গাড়ি ভাড়া করে মেয়েটার বাড়িতে পাঠিয়ে দিছে। ছেলেটার কান্নাকাটি এখানে শেষ নাই, বুঝেন। দেন পরের দিনই ছেলেটা জানতে পারে যে এই মেয়েটা ছেলেটার নামে মামলা দিছে, যেখানে বলা আছে যে মেয়েটাকে অপহরণ করছে এবং মামলাতে ছেলেটার মা, বাবা এবং ছেলেটার কিছু বন্ধুর নাম পর্যন্ত উল্লেখ আছে, যারা মেয়েটাকে অন্ধের মতো ভালোবাসতো এবং বিশ্বাস করতো। বুঝতেছেন, বিকজ তারা তো আগে বিয়ে করছিল, আর বিয়ের কথাটা ছেলের পরিবার কিন্তু জানতো এবং ছেলের বন্ধুরাও জানতো। তো ছেলেটা ভাবলো যে আমি আসলে কার জন্য কি করলাম, নিজের উপরে সমস্ত দোষ নিলাম, সব কিছু নিলাম, তারপরেও আমার নামে মামলাটা দিল। এবং পুলিশ আর র্যাব ছেলেটাকে অন্ধের মতো মানে খুঁজতেছে শুধু। এবং মেয়েটা আর মেয়েটার ফ্যামিলি মিলি এই ছেলেটাকে দুনিয়ার থেকে সরানোর জন্য লোক ভাড়া করে লোক ধরায় রাখছে। আর ছেলেটা শুধু লুকায় লুকায় নিজের জীবন বাঁচাইতেছে। আর
এই সমস্ত কথা ছেলেটা নিজের ফেসবুকে স্ট্যাটাসে ছাড়ছে। জানি না ছেলেটা দুনিয়াতে থাকবে না, কিন্তু আপনি একবার ভাবেন 10টা বছর এই মেয়েটার জন্য ছেলেটা তার জীবন শেষ করছে, নিজের বিদেশ যাওয়া ক্যান্সেল করছে, মিথ্যা মামলায় জেল খাটছে, এখনো পুলিশের দৌড়ানি খাইতেছে। মানে এত কিছু করার পরেও একটা মেয়ে কেমন করে ধোকা দিতে পারে আপনি একবার ভাবেন। তো এই স্টোরিটা বলার পিছনে রিজনটা কি জানেন? একটা মেয়ের জন্য তুমি যে তোমার ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করতেছো ভাই, করিও না। হাত জোর করে বলতেছি, করিস না ভাই। নিজের ক্যারিয়ারটাকে আগে চুজ কর। মেয়ে তোর জীবনে আসবে আর যাবে। ভাব 10 বছর পর্যন্ত একটা মেয়ের পিছনে পড়ে থাকার পরেও 10 বছর পর্যন্ত যে মেয়েটাকে অন্ধের মতো বিশ্বাস করছে, সেই মেয়েটা যদি এমন করে ধোকা দিতে পারে, তুই কেমনে ভাবতেছিস 2 দিনের পরিচয় বা মেয়েটা তোকে কখনো ধোকা দিবে না? কেমনে? একবার ভেবে দেখ, একবার চিন্তা কর। আর এই সমস্ত স্ট্যাটাস ছেলেটা তার ফেসবুক আইডিতে দিয়ে মেয়েটার ছবি সহ সবকিছু পাবলিশ করছে। এখন বর্তমানে ছেলেটা জেলের মধ্যে আছে। সে নিজে গিয়া কোর্টে নিজেকে সারেন্ডার করছে এবং তার বক্তব্য এখন জেলের মধ্যে থাকবে বা পরবর্তীতে কি হয় জানি না। এই ছেলেটা কি দুনিয়াতে থাকবে না থাকবে এটাও জানি না, কারণ আমাদের দেশে তো একটা মহান আইন আছে, মেয়েরা যেটা বলবে সেটাই সত্য। ছেলেদের কথা আর কে শুনতেছে? একটা কথা হলো কি জানো, রানী সবসময় কোর্টের মধ্যে দাঁড়ায় নিজের বক্তব্য পরিবর্তন করে। আর রানীর বক্তব্য পরিবর্তন মানে রাজার জীবন শেষ। কারণ রাজার বক্তব্য শোনার জন্য আমাদের বাংলাদেশে কোনো আইন বা কানুন বা মানুষই নেই। তো স্টোরিটা শেয়ার করবা বেশি বেশি, যাতে নিজের টাইম লাইনে রেখে রেখে না নিজেকে বুঝাতে পারো যে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য, যে মেয়েটার পিছনে ঘুরে ঘুরে নিজের ক্যারিয়ারটা ধ্বংস করতেছ, নিজের ফ্যামিলিরকে কষ্ট দিতেছ, নিজের সব কিছু এক পাশে রেখে ওই মেয়েটাকে সময় দিতেছ। ওই মেয়েটা কি আসলেইভাবে শুধু তোমার জন্য বসে আছে, নাকি তুমি ছাড়াও তার 1000টা অপশন নিয়ে বসে আছে? এবার তোমাদের ব্যক্তিগত বিষয়। শুধু এতটুকু বলবো যে ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে তাকে এই কষ্টটা কেটে ওঠার তৌফিক দান করে এবং এই ঝড় ঝামেলাগুলো থেকে বের হতে পারে। তবে একটা কথা সত্যি, যে সব কিছু যদিও একদিন ঠিক হয়ে যায়, কিছু ক্ষত থাকে যেটা কখনো ঠিক হয় না। আর এই ছেলেটার এই কষ্টটা কখনো সে মুছতে পারবে না ভাই। 10 বছরের স্মৃতি কেমনে ভুলতে পারবে?